বেলা 1:30 এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং বেস থেকে বেরিয়ে যদিও দুপুর 1:10 এই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ এই ফ্লাইটটি দেরিতে ছেড়েছে। এখানে ব্যবহার করা হচ্ছিল বোয়িং এর 787 ড্রিমলাইনার বিমান এবং এদিন এটি এই প্লেনটির প্রথম ফ্লাইট ছিল না। এর আগে প্রায় 12 ঘন্টা আগে প্লেনটি প্যারিস থেকে দিল্লি আসে এবং এরপর সকালে এটি দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইটের যাত্রী ছিলেন আকাশ বৎস, যিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন যে বিমানের উইং উপরে উঠছিল এবং নিচে নামছিল এবং প্লেনের এয়ার কন্ডিশনও ঠিকভাবে কাজ করছিল না। পরে তিনি এই ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তার মধ্যে শুধু এসি নয়, বিমানের বিনোদন ব্যবস্থা, রিমোট কন্ট্রোল কিছুই ঠিকভাবে কাজ করছিল না। ফ্লাইট এন্টারটেনমেন্ট কাজ করছে না, কিছুই কাজ করছে না, একদমই কাজ করছে না। তবে সৌভাগ্যবশত সকাল 11:16 ফ্লাইটটি নিরাপদে আহমেদাবাদ ল্যান্ড করে। প্রায় 12:20 এই প্লেনটি রিফয়েলিং এর কাজ শুরু হয় এবং প্লেনে জ্বালানি ভরতে ঠিক 42 মিনিট সময় লাগে, যা স্বাভাবিকের তুলনায় একটু বেশি। সাধারণত এতে 30 থেকে 35 মিনিট সময় লাগে। একজন ডিজিসি এর অফিসিয়াল পরে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান যে এটি খুবই স্বাভাবিক। একটি ম্যাক্স প্যালোড ফ্লাইটের জন্য ফুয়েল ভরতে একটু বেশি সময় লাগতেই পারে, কিন্তু যখন ফুয়েল ভরানো হচ্ছিল যাত্রীরা তখন প্লেনে উঠছিলেন। মোট 242 জন এই প্লেনে উঠেছিলেন, 230 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য এবং 2 জন পাইলট। এই প্লেনের কমান্ডে ছিলেন ক্যাপ্টেন সুমিত সারোয়াল, যার 8200 ঘন্টার ফ্লাইং অভিজ্ঞতা ছিল। তার সঙ্গে ছিলেন কো পাইলট ক্লাইভ কোন্দার, যিনি 1100 ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। দুপুর 1:30 প্লেনটি অ্যাক্টিভ রানওয়ের দিকে রওনা হয়। 1:34 আহমেদাবাদের এয়ার ট্রাফিক সার্ভিস থেকে এটি টেক অফের অনুমতি পায় এবং ঠিক 1:38 সমস্ত প্রি চেক ফ্লাইট শেষ হয়ে যায়। উড্ডয়নের ঠিক আগে পর্যন্ত কোনো ধরনের সতর্কবার্তা ছিল না। রানওয়ে পরিবর্তন, থ্রাস্ট মডিফিকেশন বা ক্ল্যাপ অ্যাডজাস্টমেন্ট কোনো অনুরোধ আসেনি। আবহাওয়া ছিল একদম স্বাভাবিক এবং দৃশ্যমানও ছিল। তাপমাত্রা কিছুটা বেশি ছিল, তবে তা অপারেশনাল সীমার মধ্যেই ছিল। এই প্লেনটি রানওয়ে নম্বর 23 গিয়ে নিজের অবস্থান নেয়। 1:48 এটি রানওয়ে নম্বর 23 থেকে উড্ডয়ন করে। আপনি যদি এই আন্তর্জাতিক বিমানবন্দরটি স্যাটেলাইট ইমেজ দেখেন তাহলে দেখবেন যে এখানে একটি মাত্র রানওয়ে রয়েছে এবং চারপাশে আবাসিক এলাকা ঘেরা। এই আবাসিক এলাকাগুলোর একটিতে বাস করছিলেন 17 বছর বয়সী একজন ছেলে আর্য, যে তার বন্ধুদের প্লেন কিভাবে উড়ে সেটা দেখাতে চেয়েছিল। সে তখন মোবাইল বের করে ভিডিও করা শুরু করে। তার তোলা ভিডিওতে দেখা যায় যে প্লেনের ল্যান্ডিং গিয়ার উপরে ওঠেনি। দুপুর 1:38:55 বিমান তখন আকাশে মাত্র 625 ফুট উচ্চতায় পৌঁছায়। প্লেনটি হঠাৎ থেমে যায়, তারপর আর উপরে উঠতে পারে না। এর কয়েক সেকেন্ড পরেই পাইলটদের কণ্ঠে ভেসে আসে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কমিউনিকেশনের থ্রাস্ট ঠিক মতো পাচ্ছি না, প্লেন নিচে যাচ্ছে, মেইডে মেইডে। এই ছিল শেষ কথাগুলো। এরপরেই প্লেনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার থেকে একাধিকবার চেষ্টা করেও আর কোনো সাড়া পাওয়া যায়। মাত্র 18 সেকেন্ড পর 39:13 বিমানটি নিচের দিকে পড়তে শুরু করে, আর সেই মুহূর্তে উড্ডয়নের ঠিক 34 সেকেন্ড পর এটি বিধ্বস্ত হয়ে আহমেদাবাদ বিমানবন্দর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে একটি আবাসিক এলাকায় অবস্থিত বিজি মেডিকেল কলেজের ছাত্রাবাসে পড়ে। বিমানের ধাক্কায় হোস্টেলের অংশবিশেষ ভেঙে পড়ে এবং মুহূর্তে আগুন ধরে যায়। সেই সময় হোস্টেলের লাঞ্চ ব্রেক চলছিল। প্রায় 35 জন শিক্ষার্থী ক্যান্টিনে ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা জানালা ভেঙে লাফ দিতে শুরু করে, 2য় তলা এমনকি 3য় তলা থেকে। আশেপাশের এলাকায় যারা ছিলেন তারা জানান এত বড় শব্দ হয়েছিল যে ভূমিকম্প হয়েছে এমন মনে হচ্ছিল। চারদিকে ধোঁয়া, ধ্বংসাবশেষ আর আতঙ্ক। এই ভয়াবহ দুর্ঘটনা থেকে মাত্র একজন যাত্রী জীবিত ফিরে আসেন, বিশ্বাস কুমার রমেশ। তিনি ছিলেন 11 নম্বর সিটে, ইমার্জেন্সি এক্সিটের পাশে। ভাগ্যের সুবাদে বলা চলে, যেদিকে তিনি বসেছিলেন সেই পাশটি নিচের দিকে পড়েছিল এবং তার সামনে খোলা জায়গা ছিল, তাই তিনি দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। অন্যদিকে প্লেনের অপর পাশটি একটি দেয়ালে আটকে যায়, ফলে সেখানে কেউ বেরোতে পারেনি। সরকারিভাবে মৃতের সংখ্যা এখনো জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে অন্তত 270 জনের বেশি প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় বিশ্বে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা তালিকায় জায়গা করে নেবে বলেই বিশেষজ্ঞদের মত। এই দুর্ঘটনার কারণ কি? দায় কার? বোয়িং এর, এয়ার ইন্ডিয়ার, নাকি সরকারি পর্যায়ে কোথাও ত্রুটি ছিল? এই প্রশ্নের উত্তর পেতে শুরু হয়েছে তদন্ত।
প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, যেখানে পাইলটদের কথাবার্তা এবং বিমানের ডাটা রেকর্ড থাকে। এই ডাটা বিশ্লেষণ করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এআইবি, এবং তাদের সহযোগিতা করছে আমেরিকা ও যুক্তরাজ্যের তদন্তকারী সংস্থা। কেননা বোয়িং 787 একটি আমেরিকান নির্মিত বিমান এবং এ ধরনের তদন্তে আন্তর্জাতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানের নির্মাতা যেহেতু বোয়িং অর্থাৎ একটি মার্কিন কোম্পানি, তাই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পলিউশন সেফটি বোর্ড এনটিএসবি ওই দুর্ঘটনার একটি প্যারালাল ইনভেস্টিগেশন শুরু করেছে। সংবাদ মাধ্যমে কিছুদিন আগে বলা হয়েছিল যে এআই ফ্লাইট ক্র্যাশ তদন্তের অংশ হিসেবে ব্ল্যাক বক্সটি আমেরিকায় পাঠানো হচ্ছে এবং সমস্ত ডেটা যুক্তরাষ্ট্রে বিশ্লেষণ করা হবে। কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য সঠিক নয়। অভিযান মন্ত্রণালয় এভিয়েশন মিনিস্ট্রি এর মতে ব্ল্যাক বক্সের বিশ্লেষণ এবং তদন্ত ভারতেই পরিচালিত হবে। কিন্তু শুধু ব্ল্যাক বক্স নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে আমাদের হাতে। এমন কিছু প্রমাণ আছে যেগুলো ইতিমধ্যেই পাবলিকলি অ্যাভেলেবল এবং এই ক্রাশের কারণ সম্পর্কে বড় ধরনের ইঙ্গিত দেয়। যে বিষয়গুলো এখন আমাদের হাতে আছে তার মধ্যে হচ্ছে ফ্লাইট রাডারের ডাটা, যে কোন সময় বিমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল, কোন সময় এটিসি টেক অফ অনুমতি দিয়েছিল, কত উচ্চতায় প্লেন উঠেছিল, সর্বোচ্চ গতি কত ছিল এবং এর আগে একই রানওয়ে দিয়ে কোন কোন ফ্লাইট অপারেট হয়েছিল। এইসব তথ্য এখন আমাদের হাতে রয়েছে, যার সবটাই বিশ্বস্ত ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে পাওয়া। দুটি ভিডিও ফুটেজ। প্রথম ভিডিও ফুটেজটি তুলেছেন 17 বছর বয়সী আরজান, যে প্রথমবার আহমেদাবাদ বেড়াতে এসেছিল, যে চেয়েছিল তার গ্রামে ফিরে গিয়ে বন্ধুদের দেখাবে কিভাবে কাছ থেকে প্লেন উড়ে, আর সেই উদ্দেশ্যে সে প্লেনের উড্ডয়নের সময় ভিডিও করে। দ্বিতীয় ভিডিওটি এটি আহমেদাবাদ বিমানবন্দরের একটি সিসি ফুটেজ ক্যামেরা থেকে পাওয়া। যদিও এই ভিডিওর রেজুলেশন অনেক কম, তবে এতে প্লেনের পুরো টেক অফ এবং ক্রাশের মুহূর্ত ধরা আছে। ভিডিও দেখে যা দেখা যায়, প্লেনের ল্যান্ডিং গিয়ার তখনও বেরিয়েছিল, যা স্বাভাবিক নয়। সাধারণত উড্ডয়নের সঙ্গেই পাইলট এগুলোকে ভিতরে নিয়ে নেন, কিন্তু এই গিয়ার বাইরে থাকলে প্লেনের ওজনের ভারসাম্য এবং অ্যারোডাইনামিক্যাল সমস্যা হতে পারে। তারা রিট্রোডাক্ট ছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে বাইরে ডিপ্লয় করা হয়নি। অথচ ফ্ল্যাপস খুললে উইং এর সারফেস এরিয়া বাড়ে, তার মাধ্যমে বেশি লিফট তৈরি হয় এবং প্লেন সহজে টেক অফ করতে পারে। আর ঠিক এই পয়েন্টটাতেই উঠে আসে বড় প্রশ্ন, টেক অফের সময় কি বিমানের প্রস্তুতি সম্পূর্ণ ছিল না, নাকি ছিল কোনো টেকনিক্যাল গাফলতি? সাধারণত একটি প্লেন যখন টেক অফ বা ল্যান্ড করে তখন উইং ফ্ল্যাপস খোলা থাকে, তবে দুটি অবস্থায় ফ্ল্যাপসের অ্যাঙ্গেল বা কোণ আলাদা হয়। আর যখন প্লেন স্থিরভাবে আকাশে সোজা উঠতে থাকে তখন এই ফ্ল্যাপস গুলো রিট্রোডাক্ট অর্থাৎ ভিতরে রাখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো AI-171 ফ্লাইটটি যখন টেক অফ করে তখনই ফ্ল্যাপস খোলা ছিল না এবং একসাথে ল্যান্ডিং গিয়ারও ছিল বাইরে। তাহলে এটা কেন ঘটলো? এই অস্বাভাবিক ঘটনাকে ঘিরে এখন বিভিন্ন থিওরি উঠে আসছে। ইকোনমিক টাইমসের মতে টেক অফের সঙ্গেই হয়তো বিমানের একটি ইঞ্জিনে বড় ধরনের বিস্ফোরণের মতো শব্দ হয়েছিল। এই হঠাৎ ঝাঁকুনির কারণে পাইলটরা ঘাবড়ে গিয়ে ল্যান্ডিং গিয়ার ভেতরে নেওয়া ভুলে যায়। এটাই এক সম্ভাবনা। আরেকটি ব্যাখ্যায় বলা হয় সম্ভবত কো পাইলট ভুল করে গিয়ার ইনপুটের বদলে ফ্ল্যাপস রিট্রাক্ট করে দেন, ফলে টেক অফের পরপরই পর্যাপ্ত পরিমাণ লিফট পায় না। এই দুটি পাইলট জনিত ভুলের উপর ভিত্তি করে তৈরি হয় থিওরি। কিন্তু সমস্যা কোথায়? এখানে আসে বিতর্কের আসল জায়গা। দ্য নিউজিল্যান্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে একজন অভিজ্ঞ 787 পাইলট বলেন, বোয়িং 787 ড্রিমলাইনারে রয়েছে উন্নত ওয়ার্নিং সিস্টেম। যদি কোনো ফ্ল্যাপস সঠিকভাবে সেট করা না থাকে বা গুরুত্বপূর্ণ কোনো ভুল হয়, তবে পাইলটদের সামনে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা জ্বলে উঠবে। বহু রঙের ওয়ার্নিং লাইট, অডিও অ্যালার্ট সবকিছু সক্রিয় হয়। এর পাশাপাশি প্লেনটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সারওয়াল, যার ছিল ৮২০০ ঘন্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতা। তিনি ছিলেন একজন উচ্চমানের অভিজ্ঞ পাইলট। তার মতে তার কাছ থেকে এ ধরনের ভুল আশা করা কঠিন। তাহলে অন্য কি হতে পারে? এভিয়েশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুয়েল হান্ডা একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, যদি ফ্ল্যাপস ছাড়াও প্লেন ৬০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়, তবে একটি ইঞ্জিন থাকলেও সে প্লেনকে আরো উপরে উঠিয়ে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রশ্ন উঠে, প্লেন কেন থেমে গেল? একটা সম্ভাবনা থেকে যায়, টোটাল পাওয়ার লস বা সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট, অর্থাৎ বিমানে হঠাৎ করে সব পাওয়ার সিস্টেম ব্যর্থ হয়ে যায় এবং সবকিছু বন্ধ হয়ে যায়। না থাকে ইঞ্জিন, না থাকে হাইড্রোলিক, না থাকে নেভিগেশন সিস্টেম। এই থিওরির পক্ষে একটি বড় প্রমাণ আছে আরজনের তোলা সেই ভাইরাল ভিডিওতে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে বিমানের নিচে একটি অদ্ভুত বস্তু বেরিয়ে আছে। অনেক অভিজ্ঞ পাইলট ও এভিয়েশন অ্যানালিস্টদের মতে এটা হচ্ছে র্যাট, দ্যাট মিনস
র্যাম ইয়ার টারবাইন। কিন্তু র্যাট আসলে কি? র্যাট হচ্ছে এমন একটি টারবাইন, এমন একটি ছোট টারবাইন যা প্রপেলার বা শুধুমাত্র তখনই প্লেনের বাইরে বের হয় যখন সম্পূর্ণ পাওয়ার ব্যর্থ হয়। এই টারবাইন বাতাসের গতি ব্যবহার করে মিনিমাম পাওয়ার জেনারেট করে যাতে বিমানের বেসিক কন্ট্রোল বজায় রাখা যায়। র্যাট বের হওয়ার মানে হচ্ছে প্লেন কোনো এক্সট্রিম এমার্জেন্সিতে পড়েছে। সাধারণত এটি ল্যান্ডিং গিয়ারের একটু পেছনে বসানো থাকে। যখন কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়, মানে ইঞ্জিনের পাওয়ার জেনারেটর বা ব্যাটারির মতো সব সিস্টেম ব্যর্থ হয়ে যায়, তখন এই র্যাট অটোমেটিক্যালি বাইরের দিকে বেরিয়ে আসে। এরপর বাতাসের গতি ব্যবহার করে এটি নিজেই ঘুরতে শুরু করে এবং সীমিত পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে থাকে। এই বিদ্যুৎ খুব বেশি না হলেও বিমানের কিছু জরুরি ইলেকট্রিক্যাল সিস্টেম এবং হাইড্রোলিক কন্ট্রোল সচল রাখার মতো শক্তি সরবরাহ করে। এই র্যাট প্ল্যানের গতি থেকেই শক্তি উৎপন্ন করে। প্লেন যত দ্রুত চলে বাতাসের গতি তত বেশি হয়, আর সেই বাতাস চাপ দেয় র্যাট এর প্রপেলারে এবং সেখান থেকে উৎপন্ন হয় প্রয়োজনীয় শক্তি। এই যন্ত্রটির মূল উদ্দেশ্য একটাই, যদি সবকিছু ব্যর্থ হয় তাহলে পাইলট যেন ন্যূনতম নিয়ন্ত্রণ বজায় রেখে প্লেনকে কোথাও নিরাপদে ল্যান্ড করাতে পারে। কিন্তু AI-171 এর ক্ষেত্রে র্যাট সাহায্য করতে পারেনি। এই বিশেষ ফ্লাইটে প্লেনটি একদম নিচু উচ্চতায় ছিল, না ছিল পর্যাপ্ত গতি, না ছিল সময়। র্যাট সক্রিয় হলেও মাত্র 30 সেকেন্ডের মধ্যেই প্লেন বিধ্বস্ত হয়ে যায়। এত কম সময়ে র্যাট এর তৈরি বিদ্যুতের কার্যকরভাবে প্লেনকে সাহায্য করতে পারেনি। কিন্তু যদি আমরা নিশ্চিত হই যে আর জন্য ভিডিওতে দেখা বস্তুটি আসলেই র্যাট, তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যায় যে এই প্লেনটির টোটাল পাওয়ার লস বা সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছিল। একমাত্র জীবিত যাত্রীর বর্ণনা বিশ্বাস কুমার রমেশ, যিনি এই ভয়াবহ দুর্ঘটনা থেকে একমাত্র বেঁচে যান, তিনি জানান ক্রাশের ঠিক আগে প্লেনের ভিতরে একটি খুব জোরে শব্দ হয় এবং লাইট বারবার ক্লিক করতে থাকে। এই বিবরণকে আরো জোরদার করে এভিয়েশন বিশেষজ্ঞ ও ইউটিউবার ক্যাপ্টেন স্টিভ শাইভনার। তিনি বলেন, দ্যাট লাউড ব্যাং ইউ হিয়ার and the flicker lights, that's most likely deployment of the rat. র্যাট যখন সক্রিয় হয় তখন নিজে চালু হতে গিয়ে অন্যান্য সিস্টেম থেকে রিজার্ভ পাওয়ার টেনে নেয়। এর ফলে অল্প সময়ের জন্য বিমানের অন্যান্য লাইট বা ডিসপ্লে ফ্লিকার করতে পারে। এটাই স্বাভাবিক। আর জন্য ভিডিওতে আরো একটি ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে একটা প্রপেলার ঘোরার মতো শব্দ ধরা পড়ে। অনেকেই বলছে এই র্যাট ঘোরার শব্দ। প্লেন যখন একদম আপনার মাথার উপর দিয়ে যায় তখন তার শব্দ হয় এরকম, ভিন্ন রকম, বিশেষ করে যদি সেটা হয় বোয়িং 787 ড্রিমলাইনার। এই ঘটনায় আমাদের কাছে রয়েছে দুটি ভিডিও, একটি সিসিটিভি ফুটেজ এবং একজন প্রত্যক্ষদর্শী তরুণের মোবাইল ভিডিও। দুটি ভিডিও পাশাপাশি চালালে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবেন। আকাশে ভেসে থাকা সেই প্লেনের ভিডিওতে স্পষ্ট শোনা শব্দ একটি প্রপেলার ঘোরার শব্দের মতন। এই শব্দই আমাদের প্রথম ইঙ্গিত দেয় যে সম্ভবত র্যাট সক্রিয় হয়েছিল। কিন্তু র্যাট কেন সক্রিয় হয়েছিল? র্যাট শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে নিচে থেকে চালু হয়। এর পিছনে সাধারণত তিনটি কারণ থাকতে পারে: সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট, হাইড্রোলিক সিস্টেমের ব্যর্থতা, উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ ডুয়েল ইঞ্জিন ফেইলিওর। এই তৃতীয় কারণটি সবচেয়ে বিরল। গত 70 বছরে মাত্র 7টি নিশ্চিত কেস সামনে এসেছে যেখানে প্লেন একসাথে দুটি ইঞ্জিনেই অচল হয়ে গিয়েছিল। AI-171 ফ্লাইটে কি ডুয়েল ইঞ্জিন ফেলিওর হয়েছিল? দুটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এই থিওরিকে জোরালো করে তোলে। প্রথমত, পাইলটদের মেডিকল। ক্রাশের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দেওয়া কলের মধ্যে পাইলট বলেছিলেন, থ্রাস্ট নট অ্যাচিভ, ম্যাডি। এখানে থ্রাস্ট মানে হচ্ছে প্লেনের ইঞ্জিন থেকে বের হওয়া উচ্চ গতির বাতাস যা প্লেনকে আকাশে তুলতে সাহায্য করে। এই থ্রাস্ট না পাওয়ার মানে স্পষ্টত বোঝা যায় ইঞ্জিন ঠিকভাবে কাজ করছিল না। দ্বিতীয়ত, ল্যান্ডিং গিয়ার ভিতরে না যাওয়া। যদি প্লেনের সিস্টেম যথেষ্ট শক্তি না থাকে তাহলে এমনটা ঘটতেই পারে। গিয়ার ভিতরে না নেওয়ার অর্থ প্লেন পর্যাপ্ত পাওয়ার পাচ্ছিল না, যা এই থিওরিকে আরো শক্ত করে। তাহলে ইঞ্জিন ফেলিওরের কারণ কি? এবার প্রশ্ন আসে, ইঞ্জিন বন্ধ হয়ে গেল কেন? এই নিয়ে বিশেষজ্ঞরা 3টি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ফুয়েল কন্টামিনেশন। ভারতের ন্যাশনাল এয়ারস্পেস ল্যাবরেটরিজ এর সাবেক ডেপুটি ডিরেক্টর S.J. মুরলীধরন মনে করেন সম্ভবত প্লেনের ফুয়েল ছিল দূষিত বা দূষণে ভরা। এই ধরনের জ্বালানিতে থাকে পানি, কাদা বা মরিচা, ধুলোবালি বা কঠিন পদার্থ, এমনকি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাসের মতো মাইক্রো অর্গানিজম গ্রোথ। এছাড়াও কিছু ক্ষেত্রে ডিজেল এক্সস্ট ফ্লুইডস যদি ভুলবশত জেট ফুয়েলের মিশে যায় তাহলে অদ্রবণীয় স্ফটিকে তৈরি হয় যা ইঞ্জিনের ভিতরে জমে গিয়ে ব্লক করতে পারে। এভিয়েশন কনসালটেন্সি প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক এভিয়েশন সলিউশন এর চেয়ারপারসন
নীল হ্যান্সফোর্ড বলেন, ফুয়েল ট্যাঙ্ক পুরো ভর্তি ছিল, কিন্তু তাতে থাকা অশুদ্ধতা হয়তো ইঞ্জিন আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। অতীতে ঘটেছে এমন। 2019 সালে জাপানে একটি বোয়িং 787 এর প্লেনে ঠিক একই রকম ফুয়েল কন্টামিনেশন দেখা গিয়েছিল। সৌভাগ্যবশত পাইলট সেই সময় নিরাপদে প্লেনটি নামাতে পেরেছিলেন। তাহলে দায় কার? যদি প্রমাণিত হয় যে দুর্ঘটনার পেছনে ফুয়েল কন্টামিনেশন দায়ী, তাহলে কেবল এয়ার ইন্ডিয়া নয়, দায়ে পড়বে ফুয়েল সরবরাহকারী কোম্পানিগুলো। আহমেদাবাদ বিমানবন্দরে 3টি বড় প্রতিষ্ঠান ফুয়েল সরবরাহ করে: ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, রিয়ালেন্স। ফুয়েল দেওয়ার আগে এর গুণগত মান পরীক্ষা করা হয় বাধ্যতামূলক, কারণ একটি ত্রুটি থেকে তৈরি হতে পারে পৃথিবীর ইতিহাস অন্যতম ভয়ানক বিমান দুর্ঘটনা। AI-171 ফ্লাইটের ক্ষেত্রে আরেকটি সম্ভাবনার কারণ হতে পারে সম্পূর্ণ ইলেকট্রিক্যাল সিস্টেমের ব্যর্থতা। একজন অভিজ্ঞ পাইলট টাইমস অফ ইন্ডিয়াকে জানান, বোয়িং 787 প্লেনের ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি স্টার্টার জেনারেটর BFSG, যেগুলো ইঞ্জিন চালু রাখার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলো ব্যর্থ হয়েছিল। এর ফলে ইঞ্জিন ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম ঠিকভাবে কাজ করেনি। এমন পরিস্থিতিতে প্রতিটি আধুনিক প্লেনই থাকা উচিত অক্সিলারি পাওয়ার ইউনিট বা APU, যেটি একটি ব্যাকআপ পাওয়ার হিসেবে জেনারেটর হিসেবে কাজ করে। তবে APU চালু হতে প্রায় 90 সেকেন্ডের মতো সময় লাগে। এই ফ্লাইটের সময় ছিল মাত্র 30 থেকে 40 সেকেন্ড, অর্থাৎ APU চালু হওয়ার আগেই বিপর্যয় ঘটে যেত। এমন সময় ইলেকট্রিক ইঞ্জিন কন্ট্রোলার থ্রাস্ট নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়, যদিও ইঞ্জিন চলতে থাকে, ফলে পাইলটদের কাছে স্বাভাবিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম আর কাজ করে না। অতীতের এরকম ঘটনা 2013 সালে জাপানে দুটি ড্রিমলাইনারে ঘটেছিল অনুরূপ সমস্যা। একটিতে ককপিটে ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর অন্যটিতে ব্যাটারির উচ্চ তাপমাত্রায় ব্যাটারি জার্কের বোল্ট পর্যন্ত গলে গিয়েছিল। দুই ঘটনাটি বোয়িং এর ম্যানুফ্যাকচারিং ত্রুটির ফল, যার কারণে বিশ্বব্যাপী সাময়িকভাবে সব 787 ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আবার 2024 সালে FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি নির্দেশ দেয়, যতদিন না পর্যন্ত এয়ারলাইন্স প্রমাণ করতে পারে যে তারা ব্যাটারির সমস্যার সমাধান করেছে, ততদিন 787 পরিষেবা বন্ধ রাখতে হবে। তাহলে এই ক্রাশের পেছনে দায় কার? এই ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত দুইটি বড় কারণে: ম্যানুফ্যাকচারিং ফেইলর, মেইনটেনেন্স ফেইলর, অথবা যদি বোয়িং প্লেনটিতে নির্মাণগত ত্রুটি থাকে, তাহলে বোয়িং এর দায় এড়ানোর সুযোগ নেই। কিন্তু যদি সমস্যা হয় পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে, তাহলে দায় বর্তাবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড AIESL এর উপরও। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এয়ার ইন্ডিয়া যদিও টাটার মালিকানাধীন, তবে এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ এখনো হয়ে থাকে একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেটি আগে থেকেই AIESL নামে পরিচিত। এই প্রতিষ্ঠানে এয়ার ইন্ডিয়ার বেশিরভাগ 787 ড্রিমলাইনারের সার্ভিস ও ইন্সপেকশন করে থাকে। এছাড়াও উইন্ডশিল্ডে ফাটল, ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া, এসব সমস্যা পূর্বেও দেখা গেছে এই মডেলের মধ্যে। ব্যাটারি গরম হওয়ার ঘটনা আমরা আগেই বলেছি। 2013 সালের সেই ঘটনায় গোটা বিশ্বের সব 787 ড্রিমলাইনার গ্রাহকদের অভিজ্ঞতা থেকে জানা যায়, ক্রাশের কিছু ঘন্টা আগেই এক যাত্রীর মোবাইল ভিডিও সামনে আসে। বৎস নামের এই যাত্রী ভিডিওতে দেখান, প্লেনের এয়ার কন্ডিশন একদম কাজ করছিল না, এন্টারটেইনমেন্ট স্ক্রিন অফ ছিল, কোনো বাটন কাজ করছিল না, এমনকি ক্রু কল বেলও কেবিনের আলো পর্যন্ত বন্ধ ছিল। অনেক যাত্রী ম্যাগাজিন পড়ে সময় কাটাচ্ছিলেন, কারণ স্ক্রিন কিছু দেখাচ্ছিল না। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে বৈদ্যুতিক সমস্যার লক্ষণ হয়তো শুরু হয়েছিল অনেক আগেই, ক্রাশের বহু আগে থেকেই। এই এয়ারক্রাফটটির সর্বশেষ পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইন্সপেকশন হয়েছিল 2023 সালের জুন মাসে। এরপর 2025 সালের মার্চে ডান দিকের ইঞ্জিন মেরামত করা হয় এবং এপ্রিল মাসে বাম দিকের ইঞ্জিন পর্যবেক্ষণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী পরবর্তী পূর্ণ রুটিন চেক আপ হওয়ার কথা ছিল ডিসেম্বর 2025-এ। এই দুর্ঘটনার পর প্লেনটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কার্যপদ্ধতি মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বোয়িং এর তদন্ত রিপোর্টই বলছে। আল জাজিরার একটি ইনভেস্টিগেশন রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন রেগুলেটরি বডি, তার ড্রিমলাইনার ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি ও কিছু নতুন টেকনোলজি যথাযথভাবে টেস্ট না করে প্লেনটিকে ছাড়পত্র দিয়েছিল। অথচ FAA এর মূল দায়িত্বই হলো বিমান নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা সেখানে গাফলতি করেছে বলে অভিযোগ। ফ্যাক্টরি থেকে কি গলত ছিল? বোয়িং এর অনেক বর্তমান ও সাবেক ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান জানিয়েছে, ফ্যাক্টরি অনেকখানে পার্টস ঠিকভাবে বসানো হয় না, যেগুলো বিভিন্ন জায়গা থেকে আসা। এগুলো একে অপরের সঙ্গে মিলে না, কিন্তু জোর করে ফিট করে দেওয়া হয়। স্যাম সলেপুর বোয়িং এর একজন প্রকৌশলী 2024 সালের এপ্রিলে FAA একটি অফিসে
অফিসিয়াল অভিযোগ করেন এই বিষয়ে। তিনি একাধিকবার সুপারভাইজারকে সতর্ক করলেও কেউ গুরুত্ব দেয়নি। অতীতে এমন সতর্কবার্তা এসেছিল। 2019 সালে নিউ ইয়র্ক টাইমসে একটি বিশ্লেষণাত্মক রিপোর্টে জানায়, বোয়িং এর চার্লস্টন ফ্যাক্টরিতে ড্রিমলাইনার তৈরি করার সময় খারাপ মানের পার্টস ব্যবহার করা হয়েছে। এমনকি ককপিটের নিচে ধাতব টুকরো পড়ে থাকতে দেখা গেছে, যা বিপজ্জনক। জোসেফ ক্ল্যান্টন এতটাই আতঙ্কে ছিলেন যে নিজের স্ত্রীকে স্পষ্ট বলেছিলেন, আমি কোনোদিন এই প্লেনে চড়ব না। 30 বছর অভিজ্ঞতা সম্পন্ন কোয়ালিটি ম্যানেজার জন বার্নেটও বলেছিলেন, আমি এখনো এমন কোনো ড্রিমলাইনার দেখিনি যেটিকে একেবারে সেফ বলার মতো। গোপন ক্যামেরায় ধরা পড়া বাস্তবতা। আল জাজিরার পক্ষ থেকে একজন কর্মচারীকে গোপন ক্যামেরা দিয়ে বোয়িং ফ্যাক্টরির ভিতরে ভিডিও করতে বলা হয়। সেই সহকর্মীদের জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা কি নিজেই ইচ্ছা এই প্লেনে বসবে? তাদের মধ্যে 10 জন সরাসরি না বলেছিলেন, কারণ তাদের সেই বিমানের গুণগত মানের উপর বিন্দুমাত্র আস্থা ছিল। যিনি 2009 থেকে 2016 পর্যন্ত বোয়িং এর চার্লস্টন ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার ছিলেন, তিনি জানান 2012 থেকে 2013 সালে তৈরি করা 11টি ড্রিমলাইনারের গুণগত মান এত খারাপ ছিল যে তিনি রাতে ঘুমাতে পারতেন না। এই 11টি প্লেনের মধ্যে 6টি বিক্রি করা হয়েছিল এয়ার ইন্ডিয়াকে। একবার তিনি এক সুপারভাইজারকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আপনার পরিবারকে এসব প্লেনে নিয়ে যাবেন? উত্তরে সুপারভাইজার বলেছিলেন, না, এইসব তো আমেরিকায় যাবে না, এসব তো ডেভেলপিং কান্ট্রির জন্য, ওদের জীবনের কি দাম। এই বক্তব্যে বোঝা যায় কিভাবে নিরাপত্তা গাফলতি শুধু প্রযুক্তিগত নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির সমস্যাও বটে। এখানে যে ক্রাশ হলো সেটিও সেই পুরনো লটের একটি। 12 জুন 2025 এই দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত এই এয়ার ইন্ডিয়া 787 ড্রিমলাইনারটি ডেলিভারি হয়েছিল 31 জানুয়ারি 2014। ঠিক সেই লটের প্লেনগুলোর একটি, যা নিয়ে সিনথিয়া কিচেন সতর্ক করেছিলেন। সুতরাং এটা নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা, নাকি এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপ। গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে অনেক সমালোচক বলেছেন, বোয়িং কোম্পানির নিরাপত্তার চেয়ে বেশি লাভ ও খরচ কমানোর দিকে মনোযোগ দেয়। তারা টাকা বাঁচানোর জন্য অনেক সময় শর্টকাট নেয়, যার ফলে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। উদাহরণস্বরূপ 2018 সালের অক্টোবর এবং 2019 সালের মার্চে বোয়িং এর 737 ম্যাক্স মডেলের দুটি বিমান দুর্ঘটনায় পতিত হয়, যেখানে 346 জন প্রাণ হারায়। এই ঘটনার পর বোয়িং কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দিয়ে $1.1 মিলিয়ন সেটেলমেন্ট করেছিল, যা আইনগত দায় এড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হয়। তবে শুধুমাত্র বোয়িং এর উপর দুশ্চাপানি যথেষ্ট নয়, এয়ার ইন্ডিয়াকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এয়ার ইন্ডিয়ার প্রশ্নচিহ্ন বোয়িং এর প্লেন বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সে চালানো হয়, কিন্তু অনেকের সঙ্গে সমস্যা না থাকলেও কিছু এয়ারলাইন্স, বিশেষ করে এয়ার ইন্ডিয়াতে সমস্যা বারবার দেখা যাচ্ছে। টাটা গ্রুপ যেখান থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা নিয়েছে, সেই সময় থেকে এয়ারলাইন্সের আভ্যন্তরীণ সমস্যা কমেনি। পাইলটদের কথায়, তাদের যথেষ্ট বিশ্রাম দেওয়া হয় না, ফলে ফ্লাইটের সময় তারা ক্লান্ত থাকেন, যা ফ্লাইট সেফটিতে প্রভাব ফেলে। 2024 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় 300 ক্রু সদস্য একযোগে অসুস্থতার ছুটিতে গিয়েছিলেন এবং ফোনও বন্ধ করে দিয়েছিলেন। এই অপ্রত্যাশিত অসুস্থতার কারণে সিনিয়র কেবিন ক্রুদের দায়িত্বে অপসারণের বন্ধ হয়ে গিয়েছিল। নিরাপত্তা তদারকি ও স্বাস্থ্য ঝুঁকি জুলাই 2023 ডিজিসিএ একটি তদন্ত দল 13টি এলাকা জার্মানি পরিদর্শন করে, যেখানে তারা জানতে পারে নিরাপত্তা বিষয়ক অডিটগুলো কখনো সঠিকভাবে করা হয়নি এবং এয়ার ইন্ডিয়ার নকল রিপোর্ট দিচ্ছে। আরেকটি খবর অনুযায়ী লন্ডন থেকে মুম্বাই যাওয়ার পথে একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে 5 জন যাত্রী ও 2 জন ক্রু অসুস্থ হয়ে পড়েন, যাদের অসুস্থতার সম্ভাব্য কারণ খাদ্য বিষক্রিয়া। দুর্ঘটনার কারণ ও তদন্তের প্রত্যাশা। এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। আমাদের সামনে থাকা কিছু প্রমাণ ও তথ্য বিশ্লেষণ করে সঠিক উত্তর পাওয়ার প্রয়োজন। 12 জুলাই আশেপাশে এই দুর্ঘটনার 30 দিন পূর্ণ হবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO অনুযায়ী কোনো বিমান দুর্ঘটনা 30 দিনের মধ্যে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত। তবে আমরা ব্যক্তিগত ধারণা হলো, এই ধরনের দুর্ঘটনার পেছনে সাধারণত একাধিক কারণ জড়িত থাকে। এক বা একাধিক ভুল থাকলে সাধারণত বিমান ব্যবস্থা সেগুলো সামলাতে পারে, কারণ প্রত্যেক গুরুত্বপূর্ণ ফাংশনের জন্য বেশ কিছু ব্যাকআপ থাকে। কিন্তু যখন সব স্তরের ব্যাকআপই ব্যর্থ হয়, তখন এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে। অর্থাৎ এই দুর্ঘটনায় একাধিক স্তরে ভয়াবহ ভুল ও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে।